বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। অনলাইনের ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কবিতার ক্লাসই করব। তোমরা জানো যে ধারাবাহিকভাবে তোমাদের যে কবিতাগুলো বাকি ছিল আমি সেই ক্লাসগুলো করছি। গত ক্লাসেও একটা কবিতার ক্লাস শেষ করেছি এবং আজকেও আরেকটি কবিতার ক্লাস করব। সেই ক্লাসেই তোমাদেরকে আবারও স্বাগতম, শুভেচ্ছা জানাই। পরিচিতি পর্ব দেখো। আমি জলি বেগম, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের আমাদের বিষয়, পাঠ্য বিষয় আমার পরিচয়। লিখেছেন সৈয়দ শামসুল হক। তোমরা সকলেই আমার সাথে পাঠ্য বইটা খুলে আমার পরিচয় কবিতাটি বের করো এবং সাথে সাথে পড়ার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। কার ছবি? তোমরা সকলেই জানো এটা কার ছবি। হ্যাঁ, আজকের আমাদের যে পাঠ্য কবিতা আমার পরিচয়, তারই লেখক সৈয়দ শামসুল হক। আমরা তার কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে নেই। জন্ম ২৭শে ডিসেম্বর ১৯৩৫ কুড়িগ্রাম শহরে। পেশায় সাংবাদিক হলেও পরবর্তী সময়ে সার্বক্ষণিক সাহিত্য চর্চায় নিমগ্ন ছিলেন। ২১শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। গল্প শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, ঈর্ষা। শিশুতোষ গ্রন্থ সীমান্তের সিংহাসন। মৃত্যু ২৭শে সেপ্টেম্বর ২০১৬। কবি পরিচিতিতে যা দেখছো তোমরা পাঠ্য বই থেকে আরো বিস্তারিতভাবে দেখে ভালো করে পড়ে নেবে। শিখন ফল আমরা দেখব। কবিতাটি পড়ে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থসমূহ জানতে পারবে, বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত হবে। কিছু নতুন শব্দের অর্থ তোমরা জেনে নাও। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন। মহুয়ার পালা ময়মনসিংহ গীতিকার একটি পালা। হাজী শরীয়ত ফরায়েজি আন্দোলনের প্রবর্তক। কমলার দিঘি ময়মনসিংহ গীতিকার একটি পালা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবিতা পড়ার পর শব্দার্থ টিকা বলে কিছু অংশ আছে, কিছু বলবো না, বেশ ভালোই অনেক ব্যাপক আকারেই আছে। তোমরা যদি এই কবিতাটা পড়ার পর সেই শব্দার্থ টিকার পর্বটি ভালো করে পড়ো, আমরা আশা করবো আমিও আজকে পড়িয়ে দেব এবং আমার সাথে সাথে তোমরা যেমন করে পড়বে, আমার পড়ার পরও তোমাদের এটা কাজ থাকবে। তোমরা বাসায় এই শব্দার্থ টিকাটা যদি তোমরা একদম হুবহু ভালো করে পড়ো, বুঝো, তাহলে এই কবিতা সম্পর্কে লেখা, সৃজনশীল লেখা, বোঝা তোমাদের জন্য আর কোনো সমস্যাই হবে না। বারবার আমি এই শব্দার্থ টিকার জায়গাটুকু তোমাদের বলছি, জোর দিয়ে বলছি, তোমরা অনেক ভালো করে পড়বে। যে কোনো সমস্যার সমাধান তোমরা পাবে। কবিতার প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ শব্দার্থ টিকায় দেয়া আছে, যা আমরা কবিতা পড়ার পর তোমাদের আমি পড়িয়ে দেব। আমরা এখন কবিতায় চলে যাব, তোমরা বইটা খেয়াল করো। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে?
নামেই শিক্ষার্থীরা তোমরা দেখেছো কবিতার নামটা কি? আমার পরিচয়। কার পরিচয়? লেখকের পরিচয়। লেখক কি? লেখক একজন বাঙালি। অর্থাৎ আমাদের সকলের পরিচয় লেখক এখানে খুঁজে ফিরেছেন। লেখক এখানে বাঙালির পরিচয় খুঁজে ফিরেছেন এবং বাঙালির যে এম কোথা থেকে আগমন, বাঙালির সাথে কি, কি যুক্ত, বাঙালির যে ঐতিহ্য, ইতিহাস, বাঙালির যে সমৃদ্ধি, সকল কিছু তিনি এই কবিতায় ধরে নিয়ে এসেছেন এবং তিনি জানাতে চেয়েছেন যে বাঙালি কোথা থেকে আসলো, বাঙালির ইতিহাসটাই বা কি এবং কোন, কোন ঐতিহ্য বাঙালি বহন করে তারই একটি সুন্দর চিত্র আমরা প্রত্যেকটা লাইনে দেখতে পাই। যেমন লেখক কি বললেন, আমি বাংলায় কথা বলি এবং আমি বাংলায় আমার জন্ম এবং আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর আলপথ হলো কি জমির যে সীমানা, গ্রামে তোমরা যখন যাবে তখন দেখবে জমির সীমানায় আলপথ আছে, চিকন চিকন রাস্তা। সেই আলপথ দিয়ে বাঙালি যেন যুগ যুগ ধরে হেঁটে আসছে। আসলে কি বাঙালি যুগ যুগ ধরে হাঁটা, এর কথার অর্থ হলো এই যে আলপথ, বাংলা যতদিন আছে, বাংলার জমি যতদিন আছে, বাংলার এই আলপথও ততদিনই থাকবে। আর এই আলপথ দিয়ে বাঙালি যুগ যুগ ধরে এই আবহমান বাঙালির আসা যাওয়া চলবেই। এখানেই বলছে যে হাজার বছর ধরে এখানে পদচিহ্ন ফেলে বাঙালি চলে আসছে। এর পরের লাইনটি দেখো, স্ক্রিনে দেওয়া আছে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এখানের প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ আমরা করব। আমি কবিতাটা আগে পড়িয়ে নেই, তাহলে তারপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইনের শব্দার্থ টিকা যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে পড়ে পড়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে দেখো, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। অর্থাৎ এই যে কবিতাটা শেষ হয়নি, আমরা পরের লাইনটুকু পড়ি। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আচ্ছা, এই যে কবিতাটা আমরা পড়লাম, প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে লেখক কিন্তু বাঙালির সাথে, বাংলার সাথে যার যার সম্পর্ক, যে ঐতিহ্যের সম্পর্ক, যে ইতিহাসের সম্পর্ক, তার কথা বলেছেন। এখন আমরা প্রত্যেকটা লাইনে যে ইতিহাস ঐতিহ্যের কথা বলেছেন, কেন বলেছেন, সবকিছুই বাঙালি জাতিকে কি করে, প্রতিনিধিত্ব করে, তারই একটি লেখা আমরা এতক্ষণ এই কবিতার মধ্যে পড়লাম। এখন প্রত্যেকটা লাইন আমরা বিশ্লেষণ করে যদি পড়ি, যেমন প্রথমেই বলেছে যে আলপথ, এই যে জমির সীমানার পথ, এখানে হাজার বছর ধরে বাঙালি জাতির পথ চলার কথা বলা হয়েছে। এরপরে কি এসেছে, চর্যাপদ। আচ্ছা, তোমরা কি বলেছে যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। তাহলে চর্যাপদ কি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন এবং এই চর্যাপদগুলোর মধ্যে প্রাচীন বাংলার সাধারণ মানুষের প্রাণময় জীবন চিত্র ফুটে উঠেছে। লেখক এই বাংলা
এবং বাঙালিকে সেই প্রাচীন যুগ থেকে বাঙালি যেই রকম যার ইতিহাস ওই ওই চিত্রগুলি তুলে ধরেছেন চর্যাপদের মাধ্যমে। যে চর্যাপদ কি? চর্যাপদ কিন্তু এক কথায় হলো চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। মানে বাংলা ভাষাটার যে প্রথম যে লেখা, সেই লেখার নিদর্শনটাই চর্যাপদে পাওয়া যায়। এরপর কি বলেছে দেখো, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। এই যে সওদাগরের ডিঙা কোত্থেকে আসলো? মঙ্গল কাব্য ছিল। এটা ছিল মধ্যযুগের লেখা মঙ্গল কাব্য। মধ্যযুগের লেখা যে কাব্য সাহিত্যগুলো ছিল তা ছিল কি, আমরা এর আগেও মনে হয় ক্লাসে বলেছি, মধ্যযুগের কাব্যগুলো সবই ছিল দেবদেবী উপাসনা নির্ভর, দেবদেবীর স্তুতি নির্ভর, অর্থাৎ দেবদেবীর করে এই জয় ধ্বনি করে বা যে দেবদেবীর গুণ কীর্তন করে এই কাব্যগুলি লেখা হতো। মঙ্গল কাব্য সেরকম একটি ছিল। সেই মঙ্গল কাব্যের একটা চরিত্র ছিল চাঁদ সওদাগর। মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের কি করতো? বাণিজ্য করতো। এখানে কি বলছে? মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে। এই বাণিজ্য দিয়ে বাংলার সাথে বাণিজ্যের কি সম্পর্ক? কবি আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন। মানে বাঙালির ঐতিহ্য কি? ব্যবসা বাণিজ্য করাও কিন্তু বাঙালির একটা ঐতিহ্য। চাঁদ সওদাগর একজন বাণিজ্য করত, একজন ব্যবসায়ী ছিল। তার সাথে মিল রেখেই বাঙালির এই ঐতিহ্যের সাথে মিল রেখে তিনি এই চাঁদ সওদাগরের কথা বলেছেন। এরপরে কি আসে? কৈবর্ত বিদ্রোহ। আমরা এখানে দেখেছি, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। কৈবর্ত বিদ্রোহ কি? বাঙালির ইতিহাস কি? বিদ্রোহের ইতিহাস। বাঙালি সবসময় বিদ্রোহ করেছে। বাঙালি শান্তিপ্রিয় জাতি, কিন্তু সবসময় অন্যায় অবিচার হলে বিদ্রোহ, সবসময় বিদ্রোহ মাথাচাড়া দিয়ে তার উঠেছে। এই জন্য লেখক বিদ্রোহকে বিদ্রোহের কথা বলেছেন, যে বাঙালির ঐতিহ্য সেই আগে থেকে কৈবর্ত থেকেই, কৈবর্তের বিদ্রোহ থেকে বোঝাতে চেয়েছেন যে বাঙালির ইতিহাস হলো বিদ্রোহের ইতিহাস। সেটা কিভাবে? একাদশ শতক থেকে আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দ মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তাই আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। কৈবর্ত বিদ্রোহ কোনটা? এই যদি বা কৈবর্ত বিদ্রোহ কি, এই ধরনের যদি অনুধাবনমূলক কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা এখান থেকে উত্তর দিয়ে দিতে পারবে যে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক, তার নাম দিব্য বা দিব্য। বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে, তাহলে এই লাইনটা কেন এসেছে? বাঙালি জাতির আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহের গ্রাম থেকে। কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। এই কথাটা কেন এসেছে? এই কথাটা এসেছে বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে এখানে বিদ্রোহের উল্লেখ করা হয়েছে। এরপর আসো দেখো, পাল যুগের কথা এসেছে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। পাল যুগ তো আমরা সবাই জানি 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়েই পাল যুগের সূচনা হয়। তারপর 400 বছর পাল বংশের রাজত্ব টিকে ছিল। এই সময়ে কি হয়েছিল? শিল্প সংস্কৃতিতে ব্যাপক প্রসার লাভ করেছিল। শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয় এবং তখন চিত্রকলায় এ সময়ের সমৃদ্ধি ছিল লক্ষ্যযোগ্য। মানে অনেক, মানে লক্ষ্য খুব বেশি আলোকপাত করে এই সময় পাল যুগে যে চিত্রকলায় তারা খুবই সমৃদ্ধি লাভ করেছিল। তাই বাঙালি যে চিত্রকলায়ও অনেক সমৃদ্ধি অর্জন করেছিল। বাঙালির সাথে যে চিত্রকলার একটা সম্পর্ক আছে, এটা বোঝাতেই কবি আমাদের শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতেই পাল যুগে চিত্রকলার কথা উল্লেখ করেছেন। এরপরে দেখো, এরপরে আছে পাহাড়পুর, তারপরে বরেন্দ্রভূমি, মন্দির বেদি। দেখো, বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে প্রাচীন বিহার অবস্থিত। তারপরে বরেন্দ্রভূমি, কি একে সোমপুর বিহারও বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে এটি অন্যতম। কবি আমাদের প্রত্নতত্ত্ব ঐতিহ্যের পরিচয় দিতে গিয়ে, অর্থাৎ এই কথাগুলো কবি কেন বলেছেন? যে আমাদের যে প্রত্নতত্ত্ব তার সমৃদ্ধি বোঝাতে গিয়ে লেখক এই পাহাড়পুরের বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছেন। এরপরে দেখো, বরেন্দ্রভূমির কথা আছে। বরেন্দ্রভূমির সোনা মসজিদ। বরেন্দ্রভূমির সোনা মসজিদ বলতে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। বড় সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো, কবি আমাদের মুসলিম ঐতিহ্যের সুমহান নির্দেশন দিয়ে এটি উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে আমাদের মসজিদ নির্মিত হয়, অসাধারণ যে শিল্প সৌন্দর্য মণ্ডিত স্থাপত্যকর্ম, এই হিসেবে সোনা মসজিদ ছিল অন্যতম।
কবি আমাদের মুসলিম ঐতিহ্যের সুমহান নির্দেশনা দিয়েই এটি উল্লেখ করেছেন। আমাদের যে মুসলিম বাঙালির যে একটা মুসলিম ঐতিহ্য আছে সেটারই ইঙ্গিত করেছেন এই সোনার মসজিদ এগুলা উল্লেখ করে। এরপরে পাশাপাশি কিন্তু আবার দেউলের কথা আছে। দেউল কি? দেখো, আমি এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আবার সে মসজিদের সাথে, সাথে আবার দেউলের কথা বলছে। অর্থাৎ বাঙালির ইতিহাস মিশ্র। এখানে মসজিদ আছে, মন্দির আছে, সবকিছু। সবকিছু নিয়েই বাঙালির ইতিহাস, বাঙালির পরিচয়। দেউল কি? দেবালয়। অর্থাৎ মন্দির, মসজিদ। এরপরে কি বলছে? আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়া থেকে। এটা দেখো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, এই কথাটা জানতে হবে। ১২ ভূঁইয়া কি? তোমরা সবাই এই যে সামাজিক ইতিহাসে তোমরা ১২ ভূঁইয়ার কথা জানো। সার্বভৌম ১২ ভূঁইয়া হলো বাংলার পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ, শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। ১৫৭৫ সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈসা খান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিহাসে এরাই ১২ ভূঁইয়া নামে পরিচিত। অর্থাৎ মোগলের বিরুদ্ধে এই যে ১২ ভূঁইয়া কতগুলি জমিদার তখন কি করেছিল? বাংলার কতগুলি জমিদার তাদের নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছিল এবং মোগলের বিরুদ্ধে তারা খুব প্রতিবাদ স্বরূপ খুবই কঠোরভাবেই তারা প্রতিবাদ করে ঈসা খান নেতৃত্বে তারা এক 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 একদলীয় হয়েছিল এবং এগুলো এই জমিদারদেরই ১২ ভূঁইয়া ইতিহাসে তারা বিখ্যাত ১২ ভূঁইয়া নামে পরিচিত ছিল। আচ্ছা, ইতিহাসে এরাই ১২ ভূঁইয়া নামে পরিচিত। এরা হলেন ঈসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য প্রমুখ। এরপরে কি আছে? কমলার দিঘি। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। কমলার দিঘি অর্থ এটা একটা ময়মনসিংহ গীতিকা। এটা একটা কাব্য দীনেশচন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার একটা পালা। আগেকার মানুষের বিনোদন কি ছিল? পুঁথি পালা গ্রামে। এই পালারই একটা অংশ কমলার দিঘি। মহুয়ার পালা ছিল। ময়মনসিংহ গীতিকার আরেকটি পালা হলো মহুয়ার পালা। এরপরে দেখো, আমি তো এসেছি তিতুমির হাজী শরীয়ত থেকে। তিতুমির আমাদেরই তো ঐতিহাসিক চরিত্র। ২৪ পরগনা জেলার হায়দরপুর গ্রামে ১৭৮২ সালে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। ১৮৩১ সালে ১৯শে নভেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই করে তিনি শহীদ হন। এই যে বাঙালির ইতিহাস, বাঙালির লড়াইয়ের ইতিহাস, বাঙালির বিদ্রোহের ইতিহাস, প্রত্যেকটা চরিত্র যে রয়েছে এবং এই ধাপে, ধাপে এগুলো পার করে, করে কিন্তু এই আজকের আমরা বাঙালি। সে লেখক কিন্তু ১ম থেকে একদম এই পর্যন্ত যে বাঙালির ইতিহাস তা সুন্দরভাবে তুলে ধরেছেন। এরপরে দেখো হাজী শরীয়ত। হাজী শরীয়তুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ধর্মকে আশ্রয় করে সকল কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন। তার এই আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলা হয়। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে কি আন্দোলন বলা হয়? ফরায়েজি আন্দোলন। এরপর তিনি আব্দুল ওহাব নামক এক ধর্ম সংস্কারকের মতাদর্শে বিশ্বাসী হয়ে ওহাবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত রূপ ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন। এছাড়া বিদেশি শাসন, শোষণ, জমিদার, জোতদার ও মহাজনদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন করেন। বিভিন্ন বিখ্যাত যে বিদ্রোহীরা ছিল তিতুমির, হাজী শরীয়তুল্লাহ সবার কথাই এখানে লেখক ধাপে, ধাপে নিয়ে এসেছেন। এরপরে তার কথা আছে দেখো, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। ওই যে অগ্নিবীণা কি? কবি নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এরপর গীতাঞ্জলি, যার জন্য আমাদের বাঙালি কি পরিচিত হয়েছে বিশ্বের দরবারে, গীতাঞ্জলি নোবেল পেয়েছেন। সেই রবীন্দ্রনাথ, সেই নজরুল থেকেও এসেছে কারা? বাঙালি এসেছে। এখন এরপরে দেখো কি বলেছে, আমি তো এসেছি ক্ষুদিরাম ও সূর্য সেনের থেকে। ক্ষুদিরাম, আচ্ছা, ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত ২ জন ইংরেজ নারীকে হত্যা করেন। ১৯০৮ সালের ১১ই আগস্ট এই মহান বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর হয়। সূর্য সেনকে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজীবন তিনি
ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। ১৯৩০ সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু বেশি দিন তা রক্ষা করতে পারেননি। ১৯৩৪ সালে ১২ই জানুয়ারি তার ফাঁসি হয়। এই যে এইভাবে বাঙালির যে ইতিহাস, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য এই সকল কিছুই ধাপে, ধাপে লেখক আলোচনা করে গেছেন। ক্ষুদিরাম, এরপরে এলো সূর্য সেন, এরপরে কি আসলো? এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। দেখো আস্তে, আস্তে সে কি বর্তমান যে বাংলা কিভাবে এসেছে সেই বাংলার ইতিহাসটা আস্তে, আস্তে, আস্তে পার হয়ে এখন এই বর্তমান ভাষা আন্দোলনে এসছে। আচ্ছা ভাষা আন্দোলন কিন্তু বলতেই ১ম এই হয়ে যায়নি। অর্থাৎ অনেক ইতিহাস পার হয়ে বাঙালি এই যে এখানে বর্তমান বাঙালিতে বাঙালির পরিচয়ে সে এসেছে। এরপরে দেখি আমরা কি জয়নুলের কথা আসলো। জয়নুল তো তোমরা জয়নুলের নাম শিল্পাচার্য জয়নুলের কথা সবাই লিখছেন। জয়নুল আবেদিন কিশোরগঞ্জের কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন। শিল্পাচার্য হিসেবে তিনি খ্যাত। দেশজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পটভূমিতে তার বিপুল শিল্পকর্ম রচিত। দুর্ভিক্ষতাড়িত জীবন ও জগতের ছবি এঁকে তিনি অসামান্য এক জীবন তৃষ্ণার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের তিনি পথিকৃৎ। আমাদের দেশের যে শিল্পকলা, আমাদের দেশে যে চিত্রশিল্পী, আর্ট সকল কিছুর যে বলতে পারো পথ নির্দেশক অর্থাৎ প্রবর্তক সেটা কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। সেই জয়নুল আবেদিন ছাড়া কিন্তু বাঙালির কথা চিন্তা করা যায় না। এই লেখক কিন্তু সেই বাঙালির ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে যারা যারা যুক্ত, যেইভাবে বাঙালি আসলো, যেভাবে বাঙালির পরিচয়ে সকলে বাঙালি পরিচয়ে পরিচিত হলো, তার ইতিহাসের সাথে জয়নুল আবেদিনের নামও আছে। তাই জয়নুল আবেদিনের কথা বলেছি। এরপরে কার কথা? অবন ঠাকুর। অবনীন্দ্র ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চিত্রশিল্পী, তবে শিশু সাহিত্যিক হিসেবেও তিনি অসাধারণ প্রতিভার জন্ম দিয়েছেন। এরপরে কি? রাষ্ট্রভাষা লাল রাজপথ এর কথা বলেছে না? রাষ্ট্রভাষা লাল রাজপথ তোমরা সকলেই জানো এটা কি কখন হয়েছিল? ভাষার জন্য যুদ্ধ হয়ে ভাষার জন্য আন্দোলন হয়েছিল বাংলাদেশে ১৯০০ কত সালে? ১৯৫২ সালে। রাষ্ট্রভাষা বাংলার অধিকারের জন্য এদেশের মানুষ রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। আর সেই রাষ্ট্রভাষা আন্দোলনের সাফল্যের পথ ধরেই সূচিত হয় স্বাধীনতা আন্দোলন। এরপরেই কি কার কথা বলেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি জাতির তিনি অবিসংবাদিত নেতা, জাতির পিতা। তার বিস্ময়কর প্রতিভাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। জয় বাংলা। এরপরে কি আসলো? এই যে বাংলার যে চিরাচরিত ঐতিহ্যমণ্ডিত যে স্লোগান জয় বাংলা, মুক্তিযুদ্ধের সময় জাতীয় স্লোগান হিসেবে অসাধারণ এক প্রেরণা সঞ্চারী শব্দমালা। এই স্লোগান ঐক্য সংহতির প্রতীক। এই স্লোগান কি? আমাদের ঐক্য ও সংহতির প্রতীক। দেখো সবার শেষে কিন্তু লেখক আরেকটা সুন্দর কথা বলেছেন। তবে তুমি বুঝি যখন লেখককে শুধায় যে তুমি কোথা থেকে আসলে, যে বাঙালি তুমি কোথা থেকে আসলে, তার পরিচয় কিন্তু লেখক দিয়েছে। প্রথম থেকে দিয়েছে যে কোথা থেকে বাঙালি আস্তে, আস্তে আসছে। সেই ব্রিটিশ আন্দোলন, সেই চর্যাপদ, সেই জমির আলপথ সকল কিছু ডিঙিয়ে এই যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের পর মুক্তিযুদ্ধ, জয় বাংলা। এরপরে লেখক লাস্ট শেষের লাইনে কি বলেছে? যে যখন তাকে এতদূর তুমি কিভাবে আসলে? কার প্রেরণায় আসলে তুমি? যে বাঙালি তুমি যে এত পথ পেরিয়ে আসলে, এত ঐতিহ্য, এত ইতিহাস পেরিয়ে আসলে, তাহলে তুমি কার প্রেরণায় এত দূর পর্যন্ত আসলে? তখন কিন্তু লেখক চমৎকারভাবে একটা লাইন বলেছে দেখো, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কারণ বাঙালি জাতি কোন বীজ এই যে এই পর্যন্ত আসলো, এই যে প্রেরণা, এটা কোন প্রেরণা? এই প্রেরণার পিছে ছিল সেই একটি লাইন। এটা হলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সবকিছুর চেয়ে আমরা মানুষকে বড় করে, বাঙালি মানুষকে বড় করে দেখেছে। এখানে হিন্দু, মুসলিম, ছোট বড় কোনো বিভেদ এখানে চলে না বা চলবে না। সবার উপরে বাঙালির বীজ মন্ত্র কি? বাঙালির এই পর্যন্ত আসার বীজ মন্ত্র হলো বাঙালি এটা মানে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবো। আমরা সকলেই একসাথে আছি, একসাথেই থাকবো এবং একসাথেই আমরা বাঁচবো। অর্থাৎ ওই ঐক্যটাই হলো বাঙালি জাতির এই পর্যন্ত আসার মূল মন্ত্র। অর্থাৎ আমরা
যে ধর্মেরই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, যে গোত্রেরই হই না কেন, আমাদের অন্তরে কিন্তু একটাই শুধু জিনিস, সেটা হলো একটাই শুধু বাক্য, একটাই শুধু কথা যে আমরা সকলেই মানুষ এবং ধর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। এবং আমি এম এ তিনি এজন্যই বলতে চেয়েছেন যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এবং আমরা এই মন্ত্রেই বিশ্বাসী এবং এই মন্ত্রেই আমরা একসাথে আছি, একসাথে বাঁচি এবং একসাথে থাকবো। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবো, অর্থাৎ ঐক্য। কি বলেছে? শেষে লেখক দেখো শব্দার্থ টিকায় বলেছেন, ঐক্যই হলো আমাদের সকল প্রেরণার উৎস, সকল প্রেরণার শক্তি। এই স্লোগান ঐক্য ও সংহতির প্রতীক। অর্থাৎ আমাদের ঐক্যই আমাদেরকে এত দূর নিয়ে এসেছে, আমরা বাঙালি হিসেবে পরিচিত হয়েছি। এই হলো আমাদের আমার পরিচয়, অর্থাৎ লেখকের পরিচয়। অর্থাৎ লেখক কি? লেখক একজন বাঙালি, অর্থাৎ বাঙালি পরিচয়। এখানে লেখক বাঙালির পরিচয়টাকেই তুলে ধরেছেন যে বাঙালি কিভাবে আসলো, কত হাজার বছর ধরে পথ চলতে চলতে আজকে বাঙালি এই পর্যন্ত আসলো। তার ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি কত বিশাল, সেই বিশালতা পার করে বিশালতায় ধাপে 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 লেখক এই কবিতার মধ্যে দেখিয়েছেন। তোমরা আশা করি এই যে আমি যে পুরো শব্দার্থ টিকাটা ধরে ধরে পড়িয়ে দিলাম, তোমরাও আমার সাথে পড়েছো এবং তোমরা বাসায় আরো বেশি চর্চা করবে, এটা নিয়ে আরো একটু বেশি অনেক পড়বে, রেফারেন্স বইয়ের সৃজনশীলগুলো আরো ভালো করে পড়বে। আমি আশা করি তোমাদের এই ব্যাপারে আর কোনো জটিলতা থাকবে না এবং তোমরা সুন্দর করে সৃজনশীল লিখতে পারবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা কবিতার ধারণা যদি, মূল ভাবগুলি যদি সম্পর্কে তোমার ক্লিয়ার হও, তাহলে তোমার, আমি আশা করি তুমি সৃজনশীল লিখতে কোনোভাবেই তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, পাঠ পরিচিতিটা আমি একটু পড়িয়ে দিই। পাঠ পরিচিতিটা একটু দেখো তোমরা। সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় শীর্ষ কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। তোমরা তো জানোই অবজেক্টিভের জন্য এই সকল লাইনগুলা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে বাসায় পড়ে নেবে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে, যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের বাংলায়। ওই যে যেভাবে বললাম যে যুগে যুগে নানা বিপ্লব এসেছে, বিদ্রোহ এসেছে, মতাদর্শ এসেছে, সবকিছু পেয়ে পার হয়ে আজকের বাংলায় এসেছে এই যে আজকের বাঙালি। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে তুলেছেন। দেখো কি কি মোড়গুলি সে নিয়ে এসেছেন। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, যেটার সাথে বাঙালির ঐতিহ্য আছে, যে বাঙালি বাণিজ্য প্রিয়, বাণিজ্য করে। কৈবর্ত বিদ্রোহ, বাঙালি বিদ্রোহী জাতি, পাল যুগের চিত্রকলা আন্দোলন, বৌদ্ধবিহারে জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম সাহিত্য সংস্কৃতির বিকাশ, এগুলো আমি সবই পড়ালাম, পড়িয়ে আলোচনা করেছি, তোমরা দেখেছো। মুসলিম ধর্ম সংস্কৃতির বিকাশ, কিভাবে মুসলিম ঐতিহ্যর সমৃদ্ধির সাথে বাঙালি জড়িত, এই কথা আমরা পড়েছি। 12 ভূঁইয়ার উত্থান পড়িয়েছি, মোগল সম্রাটের বিরুদ্ধে 12 ভূঁইয়ারা কিভাবে একত্র হয়েছিল, কার নেতৃত্বে। ময়মনসিংহের গীতিকার জীবন, ময়মনসিংহের গীতিকার সেই মহুয়ার পালা, তিতুমির রায়, হাজী শরীয়তের বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, তাও বাঙালিরই ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং পরিশেষে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। আমার পরিচয় কবিতার মধ্যে এই বিপুল বাংলাদেশ অনবদ্য, পুরো বাংলাদেশটা যেন আমার পরিচয় গল্পে বিপুল ভাবে অনবদ্য ভাবে অনবদ্য রূপ লাভ করেছে। তাহলে আজকের মতো আমার কবিতার পড়া শেষ। আমি আশা করব তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং আমার পড়ানোর পরে তোমরা এই কবিতাটা আরো ভালো করে পড়বে, তোমরা এই ক্লাসটা ভালো করে খেয়াল করবে এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমরা পড়বে। আমি আশা করি তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। তোমরা অনেকেই কিন্তু কিছু কিছু কবিতা আছে দেখেই, নাম দেখেই মনে করো যে অনেক কঠিন, এটার উত্তর করাও কঠিন হবে, কিন্তু আমি মনে করি যেগুলা একটু কঠিনের মধ্যে তোমরা মনে করো, এগুলোর সৃজনশীল কিন্তু করা বেশি সহজ এবং এগুলোর সৃজনশীল যদি তোমরা দিতে পারো, এগুলোর নাম্বারও কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তাই তোমরা চেষ্টা করবে মূল ভাবটা যদি ঠিক মতো বোঝা থাকে, সৃজনশীল করা কোনো সমস্যাই না।
আমি আশা করব আজকের এই পড়ানোর পর আমার পরিচয় কবিতা সম্পর্কে তোমাদের সকল জটিলতা দূর হবে এবং তোমরা ভালোভাবে এটা বুঝতে পারবে এবং উত্তরও ভালোভাবে করতে পারবে। আমি আশা করব। আজকে কবিতার ক্লাস এখানেই শেষ। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজ হলো শব্দার্থ টীকা ভালো করে পড়বে ও লিখবে। তোমরা এটা খুবই ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই শব্দার্থ টীকা যদি তোমরা পুরোটা ভালো করে পড়তে পারো তাহলে তোমরা সৃজনশীলও ভালো করে লিখতে পারবে। আর এই যে পাঠ পরিচিতি আমি পড়লাম, পাঠ পরিচিতি থেকে কিন্তু তুমি সৃজনশীলের অনেক ভাষা পাবে, অনেক লাইন পাবে যা তুমি সৃজনশীলে এড করতে পারবে। আচ্ছা, আজকের মতো এখানেই আমাদের পড়া শেষ। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থেকো।